সকলকে অনন্ত শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনায় প্রবেশ করছি। তবে আলোচনার আগে একটু বলে রাখি যে আমার এই চ্যানেলে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলার সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি। শুধু তাই নয়, বাংলা সাহিত্য এবং বাংলা ভাষার যে বিপুল সম্ভার, সেখানে আমার যতটুকু বিচরণ, সেই বিচরণের জায়গা থেকে আমি চেষ্টা করছি সকলের কাছে আমার যে ধারণা বা আমি যতটুকু শিখেছি সেটা পৌঁছে দিতে। ফলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, অন্যদের কাছেও পৌঁছে দেবে। তাহলে তোমাদের সঙ্গে আমার এই একটা মেলবন্ধনের মধ্য দিয়ে হয়তো কিছু ভালো কাজ হতে পারে। যাই হোক, আমি আজকে আলোচনায় চলে আসি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে যে কবিতাটা রয়েছে, নুন কবিতাটা, জয় গোস্বামী রচিত। এই কবিতার আলোচনায়, এই কবিতাটা জয় গোস্বামীর ভুতুম ভগবান এই কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতার আলোচনার একেবারে শুরুতে এই নামকরণটা কিন্তু একটু বলে নিতে ইচ্ছা করছে ভীষণ, কেননা এমন একটা নামকরণ করেছেন কবিতায়। কবিতার নাম হচ্ছে নুন। আমাদের অতি পরিচিত একটা দ্রব্য, যেটা খাদ্যদ্রব্য তো বটেই, কিন্তু আমরা শুধু শুধু বাচ্চারা কোনো বাচ্চা খায়, কিন্তু এটা একেবারে খালি মুখে শুধু শুধু আইসক্রিম চকলেট খাওয়ার মতন জিনিস নয়, তাই না? কিন্তু এটা না থাকলে খাবার কেমন বিস্বাদ হয়ে যায়। লবণ বা নুন অত্যন্ত প্রয়োজনীয় একটা দ্রব্য আমাদের, এবং এটা কিন্তু খুব একটা দামি নয়, বেশ স্বল্প মূল্যে এটা পাওয়া যায়। ধনী নির্ধন সবার গৃহেই এটা থাকে। বাড়িতে যখন আর কিছু থাকলো না, এরকম কখনো কখনো হতেই পারে, একটা ডিম সেদ্ধ করে একটু লবণ দিয়ে, লঙ্কা দিয়ে, তেল দিয়ে মেখে ভাত দিয়ে খেয়ে নিলাম। লবণটা সেখানে প্রয়োজন হচ্ছে, লবণটা না থাকলে একেবারে বিস্বাদ হয়ে যাবে। আরও দরিদ্র অবস্থা যাদের, ধরো আমরা যখন আমাদের শৈশব কাটিয়েছি, মানে শুধু ব্যক্তিগতভাবে আমি নই, আমার মতন বহু মানুষ, আমাদের শৈশব কিন্তু অধিকাংশের ক্ষেত্রে একটা দারিদ্র জীর্ণ ছিল। তো সেখানে শুধু ভাত দিয়ে, ভাতের মাড় দিয়ে আমাদের খাওয়ার অভ্যাস ছিল সকালবেলায়, এবং সেখানে লবণটা অত্যন্ত প্রয়োজনীয়। তো নুনটুকু, এবং নুন জোগাড় করাটা সত্যি খুব কঠিন ছিল না, এখনও নয়, কেননা অত্যন্ত স্বল্প মূল্যে পাওয়া যায়। সেটুকুনিও যদি না থাকে, কোনো পরিবার যদি সেটুকুনিও জোগাড় করতে না পারে, তাহলে সে যে কতটা দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই দারিদ্র্য কেন হবে? এত দারিদ্র্য কেন হবে? একজন মানুষ কখনোই কর্মহীন হতে পারেন না। প্রত্যেকটা মানুষ, মানে যিনি স্বাভাবিক সুস্থ সবল, শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী ছাড়া সমস্ত সুস্থ সবল মানুষ কিছু না কিছু কাজ করে থাকেন। তো সেই কাজের পারিশ্রমিক যদি তারা ঠিক মতন পান, তার পারিশ্রমিক থেকে অন্য কেউ যদি ভাগ না বসায়, তাহলে জীবনের যে ন্যূনতম চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য এবং শিক্ষা, বেড়ানো টেড়ানো না হয় আমরা বাদ দিলাম, কিন্তু মানুষের যে বেসিক যে চাহিদাগুলো, যেগুলো না থাকলে মানুষ বেঁচে থাকতে পারে না, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য, এগুলো পূরণ করবার মতন সমস্ত মানুষের ক্ষমতা আছে, যদি না তার কাছ থেকে তার অধিকার, তার সহায় সম্পদ সবকিছু ছিনিয়ে নেওয়া হয়। কিন্তু শ্রেণী বিভক্ত সমাজের এটাই সমস্যা, যে এক শ্রেণীর মানুষ নিজেদেরকে আরো ধনী করার জন্য বিপুল শ্রেণীর মানুষের সমস্ত সহায় সম্পদ ছলে বলে কৌশলে কেড়ে নেয়, সমাজে শ্রেণী বৈষম্য তৈরি করে। শ্রেণী বৈষম্য উপর থেকে আসা কোনো জিনিস নয়। শ্রেণী বৈষম্য হচ্ছে পুঁজিবাদী এবং শোষক ও শাসক শ্রেণীর তৈরি একটা কৃত্রিম সমাজ ব্যবস্থা, যেখানে শ্রেণী বৈষম্যের জাঁতা কলে পড়ে বহু মানুষ তারা জীবনের ন্যূনতম যে প্রয়োজন, সেই প্রয়োজনটুকু মেটাতে পারেন না। এই যে অক্ষমতা, এই অক্ষমতার কথা এখানে কবি বলেছেন, কিন্তু এখানে তিনি শেষ করেননি, তিনি নেতিবাচক জায়গা দিয়ে শেষ করেননি, তিনি কিন্তু তার পাশাপাশি একটা প্রতিবাদী কণ্ঠস্বরও এখানে ধ্বনিত করেছেন সেই সাধারণ মানুষের মধ্য দিয়ে। এই কবিতাটা উত্তম পুরুষে লেখা। উত্তম পুরুষে মানে কবি স্বয়ং যেন বলছেন, হ্যাঁ কবি নিজেই বলছেন, কিন্তু কবি এখানে সমস্ত সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করছেন। শ্রেণীবিভক্ত সমাজে
নিম্নবিত্ত সাধারণ মানুষ যারা প্রত্যেক দিন জীবন যন্ত্রণার মধ্য দিয়ে কিভাবে দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচবে সেই সংগ্রাম করেন। প্রত্যেক দিন হয়তো তাদের খাদ্যের সংস্থান হয় না, তাদের রোজগার হয় না। এই রকম একটা করুণ সমাজ ব্যবস্থার, এরকম একটা নিদারুণ সমাজ ব্যবস্থার প্রতিনিধিত্ব করে কবি এখানে প্রকৃতপক্ষে শোষক শ্রেণীর, পুঁজিবাদী শ্রেণীর প্রতি একটা প্রতিবাদী কণ্ঠস্বরকে ধ্বনিত করেছেন। নুন এই কবিতায় শ্রেণীবিভক্ত সমাজের নিম্নবিত্ত সাধারণ মানুষের প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছে। আমরা কবিতাটার পূর্ণাঙ্গ আলোচনা করলে এই কথার যৌক্তিকতা কিন্তু খুঁজে পাব। চলো এবার দেখি আমরা কবিতাটা ধরে ধরে আলোচনা করি। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। এখানে আমরা বলতে সমাজের নিম্নবিত্ত শ্রেণীর কথা বলা হচ্ছে। দুবেলা দুমুঠো অন্ন যারা জোগাড় করতে, যাদের পায়ের ঘাম মাথায় ফেলতে হয়, সেই শ্রেণীর মানুষের কথা বলা হচ্ছে। তাহলে আমরা কারা? আমরা হচ্ছে নিম্নবিত্ত সাধারণ শ্রেণীর মানুষ। তাদের দিন অত্যন্ত সাধারণভাবে কেটে যায়, সাধারণ ভাত কাপড়ে। সাধারণ ভাত কাপড় শব্দটা একদম সাধারণ জীবনযাত্রার কথাকেই ইঙ্গিতবহ করে তুলছে। তাই অতিরিক্ত পাওয়ার, না পাওয়ার যন্ত্রণায় দুঃখ করাটা তাদের কাছে একটা বিলাসিতা মাত্র। এই কারণে বলছেন কি হবে দুঃখ করে, অল্পেই তারা খুশি। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দু ভাই মিলে টান দিই গঞ্জিকাতে। এমনি সাধারণভাবে না হয় কোনো রকমে খেয়ে পড়ে বাঁচা গেল, কিন্তু তারপরে যদি একটু অতিরিক্ত প্রয়োজন আসে, অসুখ বিসুখ হয়, খুব সাধারণ ব্যাপার। অসুখ হলে ডাক্তার দেখানো, অসুখ হলে চিকিৎসা করবার, ওষুধপত্র কেনার মতন সামর্থ্য তাদের থাকে না, তখন তাদের ধার দেনা করতে হয়। বাড়িতে কিছু সহায় সম্পদ যদি থাকে, যদি তাও না থাকে, আমি আমার জীবনের কথা যদি বলি, আমার শৈশবের কথা, আমার বাবাকে দেখেছি গাছ কেটে দিচ্ছেন, বাড়িতে একটা গাছ কেটে সেখান থেকে যেটুকুনি অর্থ পাওয়া যাচ্ছে সেই অর্থ দিয়ে সন্তানদের চিকিৎসা করবার চেষ্টা করছেন। বা বাড়িতে একটা কাঁসার বাটি হয়তো আছে, তিনি হয়তো তার বিয়েতে পেয়েছিলেন সেই কাঁসার বাটিটা, বা হাতে একখানা মাত্র আংটি আছে, আমি দেখেছি সেই আংটিটা যে কতবার বন্ধক দিতে হয়েছে তার ইয়ত্তা নেই। সাধারণ কোনো প্রয়োজন, অসুখ বিসুখ বা আত্মীয় স্বজনের বিয়ে বাড়ির অনুষ্ঠান, এই সমস্ত জায়গায় যাওয়ার জন্য। ফলে এই শ্রেণীর মানুষেরা এই ধরনের কোনো একটা বিপর্যয়ের সম্মুখীন হলে তাদের ধার দেনা করতে হয়। আর ধার দেনা, এই আর্থিক টানাপোড়েন, সর্বক্ষণের এই যে দুশ্চিন্তা, এই যে মনোকষ্ট, এখান থেকে একটু ভুলে থাকার জন্য তাদের অনেকেই নেশাগ্রস্ত হয়ে পড়েন। গাঁজা, মদ ইত্যাদি নেশায় তারা খানিকটা সময় নিজেদের ভুলে থাকতে চান। যদিও সেটা হয় না কখনো, তবুও তারা এই পথে পা বাড়াতে বাধ্য হন। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। আর একটা ছোট চিত্র গল্প। সব দিন বাজার হয় না, কেননা সব দিন রোজগার হয় না। রোজগার হয় না মানে কাজের সন্ধানে ছুটে যান, কাজ পান না, বা কাজ পেলেও তাদেরকে মজুরি দেওয়া হয় না, বাজার হয় না। আবার হঠাৎ হয়তো একদিন বেশ কিছুটা রোজগার হয়ে গেল। সেই রোজগারের কিছু অতিরিক্ত রোজগারের টাকাটা যে সঞ্চয় করে রাখবেন, এই বোধটুকু তখন থাকে না, আনন্দে এই বোধটুকু থাকে না। আসলে দীর্ঘদিন ধরে তো একটা যন্ত্রণা রয়েছে, একটা না পাওয়া রয়েছে। মনের ইচ্ছাগুলো তো সবসময় অবদমিত হয়। একটু মাছ খেতে ইচ্ছা করে, তো বর্ষাকাল দেখছে যে সকলে কি সুন্দর ইলিশ মাছটা আনছে, আমিও যদি একটু ইলিশ মাছ আনতে পারতাম, আমার সন্তানকে যদি দিতে পারতাম। দিতে পারছেন না, খেতেই দিতে পারছেন না, তো কোথায় তিনি ইলিশ মাছটা আনবেন? সাধারণ কোনো একদিন রোজগার খুব বেশি হয়ে গেল, কি হবে ভবিষ্যতের কথা ভেবে আজকে তো খেয়ে বাঁচি, অতিরিক্ত একটু বাজার করে ফেললেন। আবার তারা যখন কাজকর্ম করছেন, ধরো কোনো লোকের বাড়িতে কাজ করছেন, সেই বাড়িতে অনেক বাগান আছে, সুন্দর সুন্দর গাছ আছে,
সে গাছগুলোকে ছাঁটছেন, গাছগুলোকে জল দিচ্ছেন, সার দিচ্ছেন, এই ধরনের হয়তো কাজে গিয়ে তার নিজের কি মনে ইচ্ছা হয় না যে তার বাড়িতে এক ফালি উঠোন আছে, সেখানে একটা সুন্দর গোলাপ চারা এনে লাগাই অমুক বাবুর বাড়ির গোলাপ চারাটির মতন? ইচ্ছা হওয়া কি অপরাধ? ফলে যেদিন একটু অতিরিক্ত আয় হলো, সেদিন একটু অতিরিক্ত বাজার করে ফেললেন, একটা গোলাপ চারাও কিনে আনলেন মনের আনন্দে। কিন্তু সেই আনন্দ বড় ক্ষণস্থায়ী। সেই ক্ষণস্থায়িত্বের প্রতিচ্ছবি পরের অংশে পাচ্ছি। কিন্তু পুঁতব কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা, টান দি গঞ্জিকাতে। নিয়ে তো এলেন, কিন্তু পুঁতবেন কোথায়? হয়তো বাড়িতে এক ফালি উঠোন নেইও, গাদাগাদি করে। ধরো রেল লাইনের ধারে বস্তিতে দেখবে যে একটার সঙ্গে একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ি লাগোয়া, বাড়ি ঠিক নয়, মানে কোনো রকমে মাথা গোঁজার ঠাই, সামনে এক ফালি জায়গাও নেই। তাহলে সেই চারাটা এনে পুঁতবেন কোথায়? চারাটা নিয়ে এসে হয়তো বাড়িতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, তুমি এই যে দাম দিয়ে এত দাম দিয়ে চারা আনলে, তুমি পুঁতবেটা কোথায়? বা হয়তো এক ফালি জায়গা আছে, হয়তো চারাটা পোঁতা যায়, কিন্তু তাতে কি ফুল হবে? এই দুশ্চিন্তা। কেন এই দুশ্চিন্তা? কেননা গাছটা পুঁতলেই তো হবে না, গাছটাকে তো একটু যত্ন করতে হবে। সেই যত্নটা যদি করতে না পারেন, তাহলে সেই গাছে তো ফুল নাও ফুটতে পারে। তাহলে এই যে গাছটা কিনে আনলেন, এটা তার অপচয় হয়ে গেল। অর্থাৎ মনের আনন্দে যে গাছটা আনলেন, গোলাপ চারাটা আনলেন, সে আনন্দ কিছু মুহূর্তেই নিরানন্দে পরিণত হলো, দুশ্চিন্তায় পরিণত হলো। দুশ্চিন্তা, হতাশা, নিজের প্রতি ক্রোধ, নিজের প্রতি রাগ, সমস্ত কিছুকে ভুলে থাকতে গিয়ে আবার গঞ্জিকাতে টান দিচ্ছেন, আবার নেশায় বুঁদ হয়ে থাকছেন। আমরা তো এতেই খুশি, বলো আর অধিককে চায়, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। তবু ততটা যেন ক্রোধ নেই, হতাশা আছে, অভিমান আছে, নিজের প্রতি ক্রোধ আছে। কিন্তু তাদের এই না পাওয়াটা যে একটা সামগ্রিক শ্রেণী বৈষম্যের সূচক, সবসময় সেটা তারা ভাবেন না, ভাবতে পারেন না। ফলে এই অল্প কিছু নিয়ে হেসে খেলে কষ্ট করে কোনো রকমের দিনটা তারা কাটিয়ে যাচ্ছেন, এবং একটা নির্বিবাদে দিন কেটে যাচ্ছে বলে তারা এটাকে মেনে নিচ্ছেন। মানে এই যে বলছেন না যে আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়, আসলে অধিক চাওয়ার মতন উপায়টা তাদের নেই, স্বপ্ন দেখবার মতন উপায়টুকু তাদের নেই। চাইবেন কি করে? নিজের ওই দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করতে পারছেন না, তাহলে অতিরিক্ত তার একমাত্র চাওয়া হচ্ছে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করা, একটু খেয়ে পরে বেঁচে থাকা। তার বেশি তারা চাওয়ার অবস্থাতে নেই। ফলে চাইবেন কি করে? এটা কি তারা মেনে নেন? কিন্তু মেনে তো নেন। এভাবে কি দিন চলে? প্রতিদিন কি তারা খেতে পান? প্রতিদিন কি রোজগার হয় তাদের? হয় না। তাই কবি বলছেন, মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। মাঝে মাঝে এভাবেও চলে না। সারাদিন ধরে হন্য হয়ে ঘুরে ঘুরে কোথাও রোজগার করতে পারলেন না, কোথাও কাজ পেলেন না, বা কোথাও যদি কাজ পেয়েও থাকেন তাকে প্রতারিত করা হলো, তাকে মূল্য দেওয়া হলো না। হয়তো বলা হলো যা যা আজকে কালকে এসে নিয়ে যাস, সেই কাল আর তাদের আসবে না। যতবার যাবেন কোনো না কোনোভাবে তাদেরকে বঞ্চিত করা হবে, তারপর হয়তো একটা মারধর করে তাদের তাড়িয়েও দেওয়া হতে পারে। সমাজ এরকম, বহু মানুষ এরকমই আছেন। দেখছো না যে অযোগ্য মানুষগুলো, অযোগ্য লোকেদের তারা কিরকম ভাবে কিছু প্রশ্ন উত্তরে না লিখে চাকরি পেয়ে যাচ্ছে, শিক্ষকতার চাকরি পেয়ে যাচ্ছে, ডাক্তারি চাকরি পেয়ে যাচ্ছে। কেন পেয়ে যাচ্ছে? তারা অত্যন্ত অর্থশালী মানুষের সন্তান। মানে সেই বিত্তশালী পিতারা কি করছেন, তাদের ওই অপদার্থ সন্তানের জন্য অর্থ খরচ করছেন। তাহলে যারা যোগ্য তারা তো পাচ্ছেন না।
পুঁজিবাদী সমাজের এটা সমস্যা। যার হাতে পুঁজি আছে তার কাছে জ্ঞান নেই, তার কাছে মানবিকতা নেই, তার কাছে বোধ নেই, তার কাছে মূল্যবোধ নেই। তিনি শুধু জানেন অর্থ, তিনি শুধু জানেন অর্থ দিয়ে সব কিছুকে কিনে নেওয়া যায়, অর্থ দিয়ে মানুষের প্রাণটাকেও কিনে নেওয়া যায়, তার কিছু হবে না। যোগ্য মানুষ তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে, নিজের প্রতি রাগ হয় তাদের, বাঁচতে চান, বাঁচতে পারেন না, নেশাগ্রস্ত হয়ে পড়েন। এই কথাটা, এই বাস্তবতাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন কবি জয় গোস্বামী তার এই কবিতার মধ্য দিয়ে। সাংঘাতিক কবিতা। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে। দুপুর রাতে মানে অধিক রাতে। এইটা বাংলা একটা অত্যন্ত প্রচলিত শব্দবন্ধ। দুপুর রাতে অর্থাৎ গভীর রাতকে দুপুর রাত বলা হয়। খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। তারপরে অধিক রাতে এসে যখন খেতে বসছেন, ভাত ঠান্ডা হয়ে গেছে, সেই ঠান্ডা ভাতটা খাবেন কি করে? আর তো কিছু নেই, অন্তত নুনটুকু থাকলে তো নুন দিয়ে জল দিয়ে খাওয়া যায়। এই নুন যখন থাকে না তখন তো তার রাগ চড়ে যাবেই, কেননা সারাদিন একে ক্লান্তি, তারপরে রোজগার নেই, প্রচণ্ড হতাশা, নিজের প্রতি ক্রোধ, সমাজের প্রতি ক্রোধ, এই সমস্ত নিয়ে বাড়ি ফিরে যখন খেতে বসে খেতে পাচ্ছেন না ক্ষুধার্ত পেটে, তখন তার তো রাগ চড়বে। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি। এমন একটা রাগ, সেই রাগের থেকে স্বাভাবিকভাবে ঝগড়াঝাটি হচ্ছে। হয়তো স্ত্রীকে গালাগাল করছেন, মেরেও দিতে পারেন, স্ত্রীও গালাগাল করছে, রেগে যাচ্ছে, কিছু না আনলে পারে, তোমরা যদি কিছু না জোটাতে পারো কোথা থেকে আমি খেতে দেবো। দুভাই হলো হয়তো বাপের উপরে রেগে যাচ্ছে, বৃদ্ধ বাপ হয়তো বাড়িতে বসে আছেন, তারা কাজে গেছে ভাই, দুই ভাই কাজ থেকে ফিরে আসছে, এসে কিছু খেতে পাচ্ছে না, বৃদ্ধ বাপের উপরে হয়তো তারা রেগে যাচ্ছে। বাপ তো এখন কিছু করতে পারছে না, তারা জানে, কিন্তু এখন তাদের সেই জ্ঞান নেই। তারা বাপের উপরে হয়তো যে তুমি চুপচুপ মানে এরকম বসে আছো, কিছু কাজকর্ম করছো না, একটু নুন তো নিয়ে আসতে পারো, এই ধরনের আর কি বিষয়টা। বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি। বাপ বেটা বা দুই ভাই, দুটো আলাদা আলাদা, কিন্তু বাপে বেটায় ঝগড়া করছে, বা দু ভাই পরস্পর ঝগড়া করছে, বা দুই ভাই এবং তাদের দুই স্ত্রী তারা ঝগড়াঝাটি করছে। মানে এমন ঝগড়াঝাটি যে পাড়ার মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে। পাড়ার মানুষ অতিষ্ঠ হয়ে উঠলে তারা বকাঝকা করবে, তাদের বাড়িতে এসে বলবে, এই তোমরা এই রাত্রে কি শুরু করেছো, তোমরা কি একটু আমাদের ঘুমোতে দেবে না, এই ধরনের কথাবার্তা স্বাভাবিকভাবেই আসবে। তখন সেই সাধারণ মানুষ কি বলছেন, তখন সেই নিম্ন শ্রেণী নিম্নবিত্ত দরিদ্র মানুষটি কি বলছেন, বলছেন করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এইখানে প্রতিবাদ, যে আমরা সারা পাড়া মাথায় করি তো কার তাতে কি, কেন করছি? আমাদের শুকনো ভাতে একটু লবণের ব্যবস্থা হলে তো এটা হতো না। সমাজ কেন এরকম হবে? সমাজ কেন আমাদের সমস্ত কাছ থেকে সমস্ত কিছু কেড়ে কুড়ে নেবে, আমাদেরকে বারবার প্রতারিত করবে, আমাদেরকে দারিদ্র্যের শেষ সীমায় পৌঁছে দেবে? এই দায়টা কার? যে সমাজ আমাদের ঝগড়াঝাটির জন্য আমাদেরকে এসে গালমন্দ করছে, সেই সমাজ আমাদের খেতে দেওয়ার ব্যবস্থা করুক, সেই সমাজ আমাদের একটু ভালোভাবে বেঁচে থাকার ব্যবস্থা করুক, তাহলে তো আমরা ঝগড়াঝাটি করব না। খুব সাধারণ দুটো কথা বললেন কবি, কিন্তু এই সাধারণ দুটো কথার মধ্য দিয়ে একটা বিরাট প্রেক্ষাপট, একটা বিরাট প্রশ্ন চিহ্ন তিনি ছুঁয়ে দিলেন পুঁজিবাদী শ্রেণী বিভক্ত সমাজের কাছে। কেন? আর এই দরিদ্র শ্রেণীর মানুষ তারা যখন কিছু না পেয়ে ঝগড়া কলহে লিপ্ত হয়, তখন তাদের সেই ঝগড়া কলহের প্রতিবাদ করবার কোনো অধিকার সমাজের উচ্চবিত্ত মানুষের নেই। কেননা সমাজের উচ্চবিত্ত মানুষ তাদের কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছে বলেই তারা আজ নিঃস্ব বলেই তারা আজ হতাশ, নিঃস্ব বলেই তারা আজ হতাশাগ্রস্ত। আর এই হতাশা থেকেই ঝগড়া,
কলহ, বিবাদ। তাহলে এই কবিতায় আমরা দেখতে পাচ্ছি নুন শ্রেণী বিভক্ত সমাজে শোষিত নিম্নবিত্ত সাধারণ মানুষের জীবন যন্ত্রণার প্রতীক হয়ে উঠছে, একই সঙ্গে প্রতিবাদের ভাষাও হয়ে উঠছে। এই কবিতা থেকে তোমাদের 2 এবং 3 নম্বরের কিছু প্রশ্ন থাকবে, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি আমার আলোচনার শেষে দিয়ে দিলাম, স্ক্রিনে দেখে নিও। সকলে ভালো করে কবিতাটা পড়ো। সকলের মঙ্গল হোক। থ্যাংক ইউ।